আমার 2টা বাচ্চার জীবন নষ্ট করছে। সুখের সংসার করতেছে। তো আমি জানি না আমি বিচার পাবো কিনা, কিন্তু আমি চেষ্টা করে যাবো। মুদ্রার এক পাশে প্রবাস জীবনটা অনেক জৌলসপূর্ণ মনে হলেও উল্টো পাশে অনেকের কাছে তা করুণ দুঃখগাথা। কারো মা, কারো বোন, কারো বা সন্তান। নাফিসা, ফাল্গুনী ও মুনিয়া যেন অসহায় সেসব প্রবাসী নারীদের প্রতিচ্ছবি। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা তালাশ দেখেন। তারা অভিযোগ দেন, প্রশংসা করেন, আবার সমালোচনাও করেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা তালাশের ৩০২তম পর্ব সাজিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম সোনার হরিণের সন্ধানে মরুর দেশে মাফিয়াদের হাতে কিভাবে জিম্মি আমাদের রেমিটেন্স যোদ্ধারা। এবারে আমরা আরও কিছু চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হয়েছি। পবিত্র ওমরার আড়ালে প্রতারণা, শোষণ, এমনকি অনৈতিক কার্যকলাপে বাধ্য করা হয়। কারা চালাচ্ছে এই চক্র? কিভাবে বা সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে পড়ল? এ নিয়ে তালাশের এবারের পর্ব। পুরো অনুসন্ধান শুরু করবার আগে আমরা আপনাদের জানাতে চাই সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার একজনের হৃদয় বিদারক অভিজ্ঞতার কথা। 22 বছরের নাফিসা, আমরা তাকে ছদ্মনামেই ডাকছি। বাবার বাড়ি গাজীপুরের মাওনার নয়নপুরে। 2 ভাই বোনের মধ্যে নাফিসা বড়। চলতি বছরের জানুয়ারি মাসে ফুফাতো বোন বিথি তাকে নিয়ে যায় সৌদি আরবে। নাফিসা ভেবেছিলেন বিনে পয়সায় 3 মাসের জন্য ওমরা ভিসায় তার বোন তাকে সৌদিতে বেড়াতে নিয়ে গেছেন। কিন্তু সেখানে গিয়ে যে বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি কি এত খারাপ যে আমি তোরই বেড়া বাপের বয়সী যারা আছে তাদের আমি 2 দিন অসুস্থ হয়ে গেছি। আমাকে 2 দিন তারা জোর করে পাঠাইছে। বিথি আমাকে ঘুম থেকে টাইম হেরছে উড়াইছে, টাকা না দিলে তুই এই কাজে যাবি। এ তো দেখি কাপড়ের আড়ালে দেহ বিক্রির রমরমা ব্যবসা, তাও আবার ওমরা ভিসায় গিয়ে। এইসব মাইয়া দিয়ে এটি কাজ করায়। আমি মিথ্যা হতে বলবো না, আমার জানা মতো যারা ওমরা বিষয় তারা নিজের থেকে যায়। সৌদি আরবের মতো পবিত্র জায়গায় এমন অপবিত্র কাজ কিভাবে করে একটি অসাধু চক্র? এখানে অনেক মানুষ, এখানে 1-2টা মানুষ নেই। এখানে তারা যে কাজ করে অনেক বড় হাত আছে এখানে তাদের। নাফিসার দাবি তার বোন তার সঙ্গে প্রতারণা করেছে। টাকাগুলা নিচ্ছে, এটাই বেশি টাকা নিচ্ছে, আমার মিথ্যা কথা বললো, এটাই আমার কষ্ট। বোনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তারই ছোট বোন। ঘটনাটি অদ্ভুত মনে হলেও সত্য। কিন্তু সৌদি আরবের অপরাধ জগতে কিভাবে পা রাখলেন বিথি, সেটিও জানা দরকার। বিথি বাবার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। তার ফুফাতো বোন নাফিসার মতে ঢাকার তেজগাঁও এলাকার কোনো এক বস্তিতে থাকত বিথির পরিবার। সে সময় প্রেম করে আলামিন নামের একজনের সঙ্গে বিয়ে হয় বিথির। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। ওইখান থেকে ওই যে আলামিন যে ওর সাথে পরিচয় হয়েছে, ওই ছেলে বিবাহিত। 2018 সালে গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে পাড়ি জমান বিথি। তারপরেই জড়িয়ে পড়েন অনৈতিক কাজে। সেখানে পরিচয় হয় মুরাদের সঙ্গে। নাফিসা বলছেন আগের স্বামীকে তালাক না দিয়েই মুরাদের সঙ্গে থাকছেন বিথি। আমি তো জানতাম যে তারা বিয়ে করছে, আমি তো জীবনে সৌদি আরব গেছে, আমি তো আর জানি না যে সৌদি আরব এরকম কিছু হয়। মুরাদের ভাই শাকিল ও বিথি দেখেন তাদের কাপড়ের ব্যবসা, আর এ ব্যবসার আড়ালে চলে তাদের এই রমরমা অনৈতিক কর্মকাণ্ড। বিথি আর মুরাদের বাসায় রাখা সেসব মেয়েদের ভিডিও ও ছবি আসে তালাশের হাতে। সেখানে নাফিসা ও ফাল্গুনীকেও দেখা যাচ্ছে। পুরো ঘটনা অস্বীকার করেন তার বোন। মুরাদের সঙ্গে বিবাহের বৈধ কাগজপত্র চাইলে তা দিতে অস্বীকৃতি জানান বিথি। ঠিক আছে, তথ্যগুলো গেছে আপনাদের কাছে, ঠিক আছে, বা যে কমপ্লেন গুলো গেছে ওগুলো নিয়ে ঠিক আছে যাচাই করেন। আমাদের ঠিক আছে কাবিন নামা না কি বিনিকা নামা, ঠিক আছে, এগুলো নিয়ে তো ঠিক আছে কোনো কিছু করে না ভাই। তাহলে কি ছোট বোনের সব অভিযোগই সত্য? নাফিসার চরিত্র নিয়ে বিথির মন্তব্যে আমরা হতবাক হই। ঠিক আছে, ছেলে খাই দিছে, ছেলে নিয়ে হোটেলে খায়, তো ও নিজেই তো গুণ পারব না, ঠিক আছে, ওর করে পোলার লগার বিয়ে হইছে।
ঢাকার মিরপুরের বাসিন্দা ফাল্গুনী। স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে আলাদা হয়ে যাওয়ার পর এক বাচ্চা নিয়ে বিপদে পড়েন ফাল্গুনী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে হয় পরিচয়। এক পর্যায়ে মুরাদের ভাই শাকিলের কাছে সহায়তা চায় ফাল্গুনী, কিন্তু সৌদিতে পা রাখার পর সেই স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। মুরাদ আর শাকিল এরা দুজন হলো মেন। মিথ্যা কথা প্রতারক করছে আমার সাথে। জানানোর পরে আমার তো খারাপ কাজ গাইছে। আমি কি করব এখন? ওইখানে গিয়ে আমার প্যাডের দায় করা লাগছে, কিছু করার নাই। আমরা ফাল্গুনীকেও ছদ্মনামে ডাকছি। মাত্র 50,000 টাকার বিনিময়ে 2025 সালের 6 ডিসেম্বর সৌদি আরবে পাড়ি জমান তিনি। এই যোগাযোগ ফার্স্ট ছিল শাকিলের সাথে। শাকিলে তারপরে নাম্বার দিছে সুলতান ভাইয়ের। সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে এই আশা হইলো সুলতান ভাই কথা বলছে আর মুরাদের সাথে কথা বলে টাকা লেনদেন করা হয়েছে। শুধু ফাল্গুনী নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবে মেয়েদের নেওয়া হচ্ছে সৌদি আরবে। এখান থেকে আমরা 1 সপ্তাহ পিস করে অনেক মেয়ে গেছি। আমি গেছি নভেম্বরে। আমার 1 সপ্তাহ পর আরও ওইখানে এখনও রানিং অনেক মেয়েরা আছে, ওদের সাথে জড়িত আছে। ওই যেই অ্যাম্বাসি আছে, এই অ্যাম্বাসির লোক সব জানে। সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য জড়িত এই চক্রের সঙ্গে, এমনটাই দাবি করছেন এই ভুক্তভোগীরা। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে মেয়েদের। ওদের কাছে অনেক বড় বড় ছুরি চাপাডিয়ারি সব আছে। ওইখানে মানুষ মেরালা কোনো ব্যাপার না। এরা ওনে সব ইয়া করে রাখছে, বড় বড় লোকের লগে সিআইডি মেয়েদের সাথে হাত করে রয়েছে। এই কারণে এগারো কেউ কিছু কইতে পারে না। সব কিছু দেখে দেশে চলে আসার সিদ্ধান্ত নেন ফাল্গুনী, কিন্তু তাকে দিয়ে অনৈতিক কাজ করালেও তার কোনো অর্থ দেয়নি মুরাদ ও বিথি। এ নিয়ে বিথির মায়ের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝগড়াও হয় ফাল্গুনীর। পরে পুলিশের সহায়তায় সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নেন বিথির মা। পবিত্র ওমরা ভিসায় নারীদের পাঠানো হচ্ছে সৌদি আরবে। সেখানে কাপড়ের ব্যবসার আড়ালে চলে সম্ভ্রমহানির মতো ঘটনা। এমনকি হানি ট্র্যাপেও ফাঁসানো হচ্ছে প্রবাসীদের। দুই নারী ভুক্তভোগীর কণ্ঠে উঠে আসে মুরাদ, বিথি আর সুলতানের কথা। কিন্তু তারা কি তাদের অপরাধের কথা স্বীকার করবে? কুমিল্লার মেঘনা উপজেলার প্রবাসী সুলতান বহু বছর ধরে সৌদি আরবে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী এই সুলতান মুরাদ, বিথির অপরাধ জগতের অন্যতম একজন সহযোগী। সৌদি আরবে ফাল্গুনীর সঙ্গে সুলতানের কথোপকথনের কিছু কল রেকর্ড আসে তালাশের হাতে। কি অবস্থা, কেমন আছো, কি খবর? কালকে কয়টা কাজ করছিলেন? টাকা কার কাছে দিয়েছেন জানেন তো? মুরাদের ফোন দেন, মুরাদে আছে ও সেন্টারের আশেপাশে। ভুক্তভোগীদের তথ্য বলছে তার তত্ত্বাবধানে ওমরা ভিসায় মেয়েদের নেওয়া হয় সৌদি আরবে। আমিও এই কাজই করছিলাম। আমি টোটাল তার কাছে 34,000 রিয়াল পাবো। একটা টাকা দেয়নি জানেন ভাই। মুরাদ না, মুরাদ বিথি না, সুলতান। তালাশের সঙ্গে কথোপকথনে নিজেই স্বীকার করেন অপরাধ জগতের সঙ্গে তার যোগ সাজসের কথা। না, মুরাদের তো একটা সেন্টারেই, ওইখানে আমার পরিচিত আর অনেকেরই অনেক সেন্টারে আছে, আরো 3-4টা সেন্টার আছে। নাফিসা ও ফাল্গুনীর সঙ্গে নির্মম এ ঘটনার সত্যতা স্বীকার করে মুরাদ ও বিথির কুকর্মের সকল ইতিহাস প্রকাশ করে দেন তিনি। একদম ওদের আত্মীয় সাথে ওদের একটা ঝগড়া হয়েছিল, এই কারণে হয়তো সে বলছে যে আমাকে ইচ্ছা করে আসি না, জোর করে পাঠাইছে। জীবিকার টানে সৌদি আরবে গিয়ে মুরাদ কিভাবে অপরাধের এমন সাম্রাজ্য গড়ে তুললেন সেটাও জানা জরুরি। কুমিল্লার 14 গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের নানকরা গ্রামের মৃত কাজী আব্দুল মালেকের 3 নম্বর ছেলে কাজী মুরাদ। সৌদি আরবের অপরাধ জগতের গডফাদার আপেলের হাত ধরেই অপরাধ জগতে পা রাখেন মুরাদ। গড়ে তোলেন অবৈধ অনৈতিক কর্মকাণ্ডের কারবার। তার কিছু প্রমাণও আসে তালাশের হাতে। হন কাম টাম চালান যাবে না, এটা গ বাবু আরো ফোন দে, মেজাজ খারাপ আছে। তোরা যে মায়েরা দিছিলি না লম্বা করে ইল না, ওই সব শেষ করছে আমার। সহযোগীদের সাথে কথোপকথনেও উঠে আসে একই চিত্র। মাইয়া কাম করছে 37টা, টোটাল 37টা তো 3টা কাটছে আর 12 লই গেছে। এতে 2 জায়গায় কাজ করছে 4 দিন। দেখ মেসাটা কয়ে লাভ নাই, তুই প্রথম 4 দিনে যেদিন আমরা তোর মায়া দালাস ওই দিনে তুই কইছে 36টা কাম করছে, এর পরের 2 দিনে কি একটা কাম করছে? মুরাদ আর বিথির অপকর্মের যেন শেষ নেই।
তাদের সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য আসে তালাশের কাছে। সেসব ভয়ঙ্কর তথ্য নিয়ে হাজির হচ্ছি 4 মিনিট পর। দেশি বিদেশি দালালদের সমন্বয়ে সৌদি আরবের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে একটি শক্তিশালী নেটওয়ার্ক, আর সেই চক্রকে সহায়তা করছে দেশেরই কিছু এজেন্সি। 30 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 2টায় মিরপুরের কাজীপাড়ায় হাজির হয় টিম তালাশের সদস্যরা। মেট্রো রেলের 268 নম্বর পিলারের পাশেই এই ভবনে NRB কনসালটেন্সি নামক প্রতিষ্ঠানের অফিস। ভুক্তভোগীদের তথ্য মতে এদের সহায়তায় ওমরা ভিসায় সৌদি আরবে নারীদের নিয়ে যান মুরাদ, বিথি, গংরা। ফাল্গুনিকে নিয়ে ভবনের 3 তলায় অভিযুক্ত প্রতিষ্ঠানে গিয়েও পাওয়া যায়নি তাদের। পরে মুঠোফোনে কথা হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে। তিনি জানান, মুরাদ সুলতান সিন্ডিকেট প্রতি মাসে 2 থেকে 3 জন নারীকে সৌদি আরবে নিয়ে যান। আমার কাছে জাস্ট পাঠাইতো ওমরার ফিঙ্গারপ্রিন্টের জন্য, যে ওনাদের বায়োমেট্রিক নেওয়ার জন্য। তা আমি 600 টাকা করে সার্ভিস চার্জ রাখতাম। তারপরে মনে করেন আমি ওনাদের দিয়ে দিতাম। ওনাদের পাসপোর্ট আমি রাখিনি কোনো সময়। ফিঙ্গারিং আমার মাসে দেখা গেছে 2টা, কোনো সময় 3টা। এমনিতে তো লোক এরকমই যাইতো। ভুক্তভোগীদের দেয়া অভিযোগের সঙ্গে অনেক কিছুই মিলছে না। আসল সত্য জানতে তালাশ টিম আবারও হাজির হয় NRB কনসালটেন্সিতে। এবার সবকিছু অস্বীকার করে বসলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আমার কোনো হজ উমরার লাইসেন্স নাই, আমি কোনো হজ উমরার কাজ করি না। যে অভিযোগ দিছে সে অবশ্যই না জেনে অভিযোগ দিছে। তবে একটি জায়গায় ভুক্তভোগীদের সঙ্গে নাহিদের কথার মিল পাওয়া যায়। ওরা মনে হয় একটা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পাঠাতো মনে হয়। ওইখানে পুলিশ বসে থাকে, একটা কোড বলে, ওই পুলিশে যে কোডটা বলবো ওই কোডের সাথে একটা পুলিশের কাছে নিয়ে যায়। এজেন্সি কর্তৃপক্ষের সাথে ভুক্তভোগীদের কথার অনেকটা মিল পাওয়া যাচ্ছে। এই চক্রের সাথে বিমানবন্দরের কেউ না কেউ জড়িত থাকলেও থাকতে পারে। এদের হাত থেকে কি রক্ষা পেয়েছে সৌদি আরবে বসবাসরত আমাদের প্রবাসী নারীরা? কুমিল্লার হোমনা থানার মুনিয়া, যাকে আমরা ছদ্মনামেই ডাকছি, সংসারের হাল ধরতে 2023 সালে গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন 2 সন্তানের এই মা। বিউটি পার্লারে আকর্ষণীয় কাজের কথা বলে বিথি সৌদি মালিকদের বাসা থেকে ভাগিয়ে নিয়ে আসেন মুনিয়াকে। এইসব কাজ করতে হইব, না করলে ভিডিও কইরা ঠিক আছে ভাইরাল কইরা দিতে, এরকম ভয় দেখাইছে, মারছে। পরিস্থিতি সামাল দিতে অনেকটা বাধ্য হয়ে থাকতে হয় মুরাদ বিথির অন্যতম সহযোগী আলমগীর রানার সঙ্গে। তুই যত কাজ করবি না তাহলে আমার ভাইয়ের সাথে তোর এই সংসার করতে। নিজের সব উপার্জন রানার জন্য বিসর্জন দিলেও দিন শেষে প্রতারণার শিকার হন মুনিয়া। তাকে রেখেই দেশে চলে আসেন আলমগীর রানা, করেছেন নতুন বিয়ে। তুমি আমার ময়না, তুমি আমার টিয়া, তুমি আমার অভিশাপ দিবা না, শোনা না, মনা না, টিয়া না, মনে হয় 5,000 টাকা দিস না, একটা টাকা নাই আমার হাতে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন পাগল প্রায় মুনিয়া। এই পর্যন্ত ও আমার 13-14 হাজার রিয়াল খাইছে। মানে আমার ফ্যামিলির জন্য যা না করছি ওর লেগে আমি সবকিছু করছি। তালাশ টিম যোগাযোগ করে আলমগীর রানার সঙ্গে। বিপদ আঁচ করতে পেরে নিজেই হাজির হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কার্যালয়ে। নিজেই সাক্ষ্য দেন মুরাদ বিথির অপকর্ম নিয়ে। সুমিয়ার সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়, কাদের মাধ্যমে? ও মুরাদের মাধ্যমে। বাংলাদেশ থেকে কিভাবে নারীদেরকে সৌদি থেকে উমরা ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে যায়। ওর কতগুলো এরকম নারী সেন্টার আছে? একজনে একটাই চালাইতে পারবে, ওদের গ্রুপ আছে আর কি, ওদের গ্রুপ ওয়াইজ কাজ করে। যার বিরুদ্ধে এত অভিযোগ, এবার তার মুখোমুখি হব আমরা। মুরাদ অবশ্য স্বীকার করেন একসময় অনৈতিক কর্মকাণ্ডের ব্যবসার সঙ্গে তিনি জড়িত ছিলেন। আমার কাজ ছিল না, সৌদি আরবে কোনো কাজে ছিল না 4 বছর আগে। তখন আমি বলছি তো ভাই, আমি সেন্টারে কাজ করছি। শুধু কি মুরাদ বা বিথি জড়িত এই পেশায়? কাদের ছত্রছায়ায় সৌদি আরবে চলে এসব অবৈধ কর্মকাণ্ড, সেটাও তো জানা দরকার। আমাদের অনুসন্ধান চলাকালে বন্দি জীবন থেকে মুক্তি পেতে তালাশ টিমের সঙ্গে যোগাযোগ করেন বেশ কয়েকজন সৌদি প্রবাসী নারী। বহুত মহিলা আছে এর মধ্যে ভাই, অনেক কষ্ট দিতেছে ভাই, হাওন নাই, পিন্দন নাই, জিফুতের সাথে যোগাযোগ নাই। আফেলে আমার এখানে কয়ে নিয়ে আসছে যে বোন তোর মেডিকেলে কাজ দিব, চাকরি করার কথা কই নিয়ে আসি, আমার নির্যাতন করতেছে। এই সেই আপেল যিনি সৌদি আরবে সিআইডি লোক পরিচয় দিয়ে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার অপরাধের ফিরিস্তি নিয়ে তালাশের
302তম পর্ব প্রচারিত হয়েছিল। আর সেই পর্ব প্রচারের পর সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তিনি আটক হন। অবশ্য আটক হবার আগে তালাশকে তথ্য দিয়ে সহায়তা করার কারণে কয়েকজন প্রবাসীকে হুমকি ধামকি দেন এই আপেল। মুরাদের সঙ্গে আপেলের কথোপকথনের গোপন রেকর্ড। গোপনে ধারণকৃত মুরাদ ও আপেলের এই ফোনালাপটি প্রচার হয় তালাশের 302তম পর্বে। এই ভিডিওর সূত্র ধরেই তালাশ টিম আবারও প্রবাসীদের নিয়ে অনুসন্ধানে নামে। আমি আই তো প্রতিদিন ফোন দিই কথা কইতো মাইয়ার লাগিয়া মাইয়া আছে নি এই সেই আর কি। আজ যখন সেন্টারে বেজাল হয়েছে এই কথা শুনছি, এই কথা দিয়ে বাড়ি দেবো আর কি। ওই কালা ফলা ঢুকছে রাস্তারা ওই এরফাইয়ের রাস্তারা আবার কাম বন্ধ করে দিছে। তার মাইয়া আছিল মনে হয় একজন, লই গেছে 2জন। বেরিয়ে আসে আপেল গংয়ের অন্যতম সদস্য মুরাদ, বিথি, সুলতান সহ আলমগীর রানাদের মতো অসাধু চক্রের নাম। 302তম পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার হুমকিও পায় তালাশ টিম। সুমন খান, আপেলের এই ভাতিজা, নিজেকে পরিচয় দেন সৌদি আরবের গোয়েন্দা বিভাগের অন্যতম সদস্য। তার ফেসবুক আইডিতেও পেশা হিসেবে দেওয়া হয়েছে এই তথ্য। কৌতূহল বাড়ে আমাদের, জানতে চাই কিভাবে তিনি এমন গুরুত্বপূর্ণ একটি সংস্থার সদস্য হলেন। তবে আপেল সাহেব সহকারে আপনারা কতজন এই বাংলাদেশি আছেন সিআইডিতে কাজ করেন? এখানে অনেক ব্রাঞ্চ আছে, এখানে তো আর আপনি গয়না শেষ করতে পারবেন না, অনেক ব্রাঞ্চ আছে। আমি আছি হচ্ছে মুকাদ্দারাতে। মুকাদ্দারা আমারটা হচ্ছে মাদক এবং কি মাদক নিয়ন্ত্রণ, আমরা কন্ট্রোল করি। মাদক এবং কি হচ্ছে যারা চেন্টার চালায়, খারাপ কাজ করে, তাদেরকে আমরা ধরি। এখানে ক্ষান্ত হয়নি আপেল। তালাশ টিমকে সাক্ষাৎকার দেওয়ার কারণে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠানো হয় এক প্রবাসীকে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরে আমি সৌদি আদালত আমাকে আমি নির্দোষ দাবি হই, আমাকে ছাড়ার পরে আমি বাইরে আসি। সর্বশেষ তালাশ প্রচার হওয়া নথিপত্র নিয়ে সৌদি আরবে মামলা করেন ভুক্তভোগী জাহিদুলের বাবা জাকির হোসেন। তার মামলায় 22 এপ্রিল দিবাগত রাতে সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হন আপেল। আপেলের নির্মমতার শিকার সৌদি নাগরিকরাও। لقد تم التواصل مع الشخص لعدة مرات، شخص لا يحترم القانون ولا يحترم الأشخاص ولا يحترم المواطن السعودي ولا الأمن السعودي। আপেল গ্রেপ্তার হওয়ার পর গা ঢাকা দিয়েছেন তার সহযোগীরা। কিন্তু অপরাধের যে সংস্কৃতি চালু হয়েছে তা কি আদৌ বন্ধ হবে? সৌদি আরবে অবস্থানরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের অভিভাবক বাংলাদেশ দূতাবাসের কি ভূমিকা, তাও আমরা জানতে চাই। বিএমইটির তথ্য অনুযায়ী 2004 সাল থেকে 2025 সালের মধ্যে 12.5 মিলিয়নেরও বেশি বাংলাদেশি নারী কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন, যার সিংহভাগই সৌদি আরবে। ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলছে 2019 সাল থেকে অন্তত 69,090 জন নারী শ্রমিক দেশে ফিরেছেন। তাদের বড় একটি অংশ শারীরিক, মানসিক বা যৌন নির্যাতন, খাদ্যাভাব, বকেয়া বেতন এবং অতিরিক্ত কাজের চাপের শিকার। এছাড়া ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের হিসাব অনুযায়ী গত 8 বছরে 799 জন নারী শ্রমিকের মরদেহ দেশে এসেছে। অধিকাংশ মৃত্যু সনদেই আত্মহত্যার কথা উল্লেখ ছিল। এ বিষয়ে কথা বলতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তালাশ টিম। 13 মে দুপুর 3টার দিকে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আমরা রাষ্ট্রদূত বরাবর ইমেইলে একটি ভিডিও সাক্ষাৎকার চেয়ে আবেদন করি, কিন্তু সেই ইমেলের কোনো উত্তর পাওয়া যায়নি। এছাড়াও দূতাবাসের ওয়েবসাইট থেকে প্রাপ্ত মোবাইল নম্বরেও যোগাযোগ করে ব্যর্থ হই আমরা। বিশেষজ্ঞরা বলছেন, সরকার চাইলে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। নারী অভিবাসন সেক্টরটাই অবহেলিত, অর্থাৎ যেসব রিক্রুটিং এজেন্সিরা নারী অভিবাসনের ব্যাপারে যুক্ত, তারা সত্যিকার অর্থে ন্যায়সম্মতভাবে পাঠাচ্ছে কিনা, এটা একটা জায়গা। এই জায়গা থেকে সরকারের আসলে বড় ধরনের একটা সচেতনতার জায়গাটা দরকার। আরেকটা হচ্ছে যে দূতাবাসের যে তৎপরতা। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের দুঃখ, দুর্দশা এবং কিভাবে তারা ফাঁদে পড়ছেন তা নিয়ে তালাশের কাছে তথ্য আসে অফলাইন, অনলাইন সহ বিভিন্ন মাধ্যম থেকে। আমরা সেসব তথ্য উপাত্ত যাচাই বাছাই করি। তবে একটি প্রতিবেদন প্রকাশের পর যদি অপরাধীরা পার পেয়ে যায়,
তাহলে অপরাধের মাত্রা অনেকটাই বেড়ে যায়। আমরা আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দূতাবাস কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর রাখবেন এবং প্রবাসী বান্ধব সিদ্ধান্তে উপনীত হবেন। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।